তো অনেকেই বলে যে জীবনানন্দ দাশ সুইসাইড করেছিলেন, কারণ জীবনানন্দ দাশের যে আজ পর্যন্ত ট্রাম্পের নিচে পড়ে একজনও মারা যায়নি, তো ট্রাম্পের নিচে পড়ে তিনি কীভাবে মারা গেলেন? তো এটা একটা প্রশ্ন। এবং তার কবিতার মধ্যে এই সুইসাইড টেন্ডেন্সি ছিল। শোপেনহাওয়ারের দর্শন তিনি ভালোভাবেই বুঝতেন দেখা, যে যেমন একটা এই শেখ সাদির সাথে শোপেনহাওয়ারের একটা বিরোধ আছে, যে শোপেনহাওয়ার যতখানি মৃত্যুবাদী, শেখ সাদি বা ততটাই জীবনবাদী। তো আমরা দেখব যে শেখ সাদির একটা আছে, কবিতা আছে যে হে জ্ঞানী বুড়ো বা জ্ঞান বুড়ো হতে শেখো। আর এখানে কিন্তু এই কবিতাটার মধ্যে জীবন দাসের যে 8 বছর আগের একটা কবিতা, ওখানে কিন্তু বলতেছেন যে আমিও তোমার মতো বুড়ো হব, হ্যাঁ, যে দুজন মিলে শূন্য করে চলে যাব জীবনে প্রচুর ভাড়ার, আর বেনজালে পার করে দেব। তাহলে এখানে কে বেনজালে পার করে দেওয়ার কথা বলতেছে? তো এই বেনজালে পার করে দেওয়ার কথা বলতেছে পেঁচা। পেঁচা কি ইঁদুর খায়, নোংরা জীব খায়, রাত্রিবেলা বয়ে থাকে। তাহলে এই পেঁচার মতো তিনি দীর্ঘজীবন বেঁচে থাকতে যাচ্ছেন কবি। তার মানে এটা একটা ব্যঙ্গ, তিনি আসলে দীর্ঘজীবন বেঁচে থাকতে চাচ্ছেন না। তার মানে এই কবিতাটার মধ্যে প্রচণ্ড, এবং তিনি তো বলছেনই যে মরিবার হলো তার স্বাদ। তাহলে এখানে এই যে শোপেনহাওয়ারের তত্ত্বটা, যে মশা ব্যাং তারা জীবনমুখী কিন্তু মানুষ মৃত্যুমুখী। তা এই যে মৃত্যুবাদী যে চিন্তাভাবনা, এইটা কিন্তু নিশ্চে প্রচণ্ডভাবে ঘৃণা করেছেন। এবং তিনি সক্রেটিসকেও বলেছিলেন যে এই লোকের এই মৃত্যুবাদ নিজের মধ্যেই ছিল। এই যে সে যে মৃত্যুকে বরণ করে নিচ্ছেন সক্রেটিস, এটা একটা ঢং। এই বিষ তার আগাগোড়াই ছিল। জীবনকে যে রাজনীতি বা মানে প্লেটো যে রাজনীতিকে মুক্ত করে একটা আইডিয়ালিস্ট করতে চাচ্ছেন, যেখানে রাজনীতির কোনো স্কোপ থাকবে না, একটা প্রতিটা মানুষকে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে ফেলতে চাচ্ছেন, যে যে যার যার কাজ করবে, সৈনিক সৈনিকের কাজ করবে, টিচার টিচারের কাজ করবে। এখানে আইডিয়াল স্টেট, কিন্তু সেখানে তো পলিটিক্স কে করবে? তো এই জিনিসটাই কিন্তু যে এইখানে যে পলিটিক্সের যে ব্যাপারটা, সেখানে কিন্তু বিরোধী থাকতে হবে, এখানে হায়ারার্কি থাকতে হবে, সেখানে মত প্রকাশ স্বাধীনতা থাকতে হবে, সেখানে কবিতা থাকতে হবে। কিন্তু প্লেটো যে ন্যায়ের চিত্র আঁকতে যে রিপাবলিকের চিত্র তিনি আঁকলেন, তার রিপাবলিকটা কিন্তু নামকাওয়াস্তে রিপাবলিক, সেটা কিন্তু এক ধরনের ডিক্টেটরশিপ হয়ে যাবে, এবং ফিলোসোফার কিংয়ের ডিক্টেটরশিপ হয়ে যাবে। কারণ সেখানে প্রতিটা মানুষের ফ্যামিলি ভেঙে যাবে। ফ্যামিলি ভাঙার কথাও তিনি বলতেছেন, বাপ মায়ের পরিচয় জানবে না, এই ধরনের কথাগুলোও বলতেছেন। মানে সমাজতান্ত্রিক রাষ্ট্রে যে ধরনের এখন আয়রন কার্টুনগুলো চলে, যেখানে দেখা যায় ফ্যামিলিকে উৎসাহ দেওয়া হয় না, এক সন্তান নীতি, তারপর কী কী সব মানে কবিতা লেখার অনুমতি দেওয়া হয় না, এগুলো কিন্তু প্লেটো তার রিপাবলিকে এই বন্দোবস্তগুলো করেছিলেন। তো কাজে এইসব, আর নিশ্চে কিন্তু কমিউনিজমকে প্রচণ্ডভাবে ঘৃণা করতেন, তাকে বলা হয় অ্যান্টি মার্কসিস্ট। তিনি অসাম্যবাদের কথা প্রচার করতেন, আর মার্কস সাম্যবাদের কথা প্রচার করেছেন। আর তিনি প্রচণ্ডভাবেই প্লেটোর বিরোধী ছিলেন। এই নাম কি বলে, নিটশে। তো নিটশে দুইজনকে ডিক্লেয়ারভাবে ঘৃণা করেছেন, একজন প্লেটো এবং আরেকজন মার্কস। তো প্লেটোকে সম্বন্ধে নিটশে বলেছেন যে তিনি হলেন গিয়া মানে সক্রেটিস হলো কাওয়ার্ড, আর প্লেটো হলেন গিয়া সক্রেটিসের ক্লাউন, আর প্লেটো হলো কাওয়ার্ড। তাহলে এখন সক্রেটিস অ্যারিস্টটলের বিরুদ্ধে কিছু বলেন নাই। কে বলেন নাই? এই নিটশে। ঠিক আছে, নিটশের দর্শনটা অত্যন্ত চমৎকার দর্শন। নিটশের দর্শনে কিছু পজিটিভ অ্যাসপেক্ট আছে, কিন্তু পজিটিভ অ্যাসপেক্ট বাঙালি এখন ধরতেই পারে না। বাঙালির মধ্যে সেই সুপারম্যান তত্ত্বটা আসেও নাই। তো আমরা দেখব যে সুপারম্যান তত্ত্বটা, এই যে সুপারম্যান তত্ত্বটা, যে এখানে আমরা দেখব থমাস কার্লাইল নিহিলিজমকে কীভাবে মোকাবেলা করছেন, সেই জিনিসটা বুঝতে পারলে এই কার্লাইলের পর এমারসনের উপর প্রভাব, কার্লাইলের পর এমারসনের পরে, এবং এমারসনের প্রভাব কী করে নিটশের উপরে, সেটা আমরা একটু আলোচনা করবো। তাহলে বুঝতে পারবো যে নিটশে সম্বন্ধে আমরা কত ভুল ধারণায় বিশ্বাস করি। যেমন ফারদিন পরশ, যে বইটার ছেলেটা সুইসাইড করছিল, সে কিন্তু বলছিল সে নিটশে পড়ছে, এবং তার বন্ধুবান্ধব কাছে নিটশের গল্প করতে। নিটশে যদি আপনি বুঝতে চান, তাহলে কিন্তু নিটশের ভাষা তার তিনি ভালো করে পড়েন নাই, বাঙালি পড়েও না। নিটশে পড়তে গেলে তারা শোপেনহাওয়ার পড়ে, কিন্তু নিটশে পড়তে গেলে আপনাকে পড়তে হবে গেটে এবং শোপেনহাওয়ার, গেটে এবং কার্লাইল, এমারসন। গেটের শিষ্য ছিলেন কার্লাইল, এবং কার্লাইলের শিষ্য ছিলেন এমারসন। তো কার্লাইল কী বলছেন, এটা আপনার গেটে কিন্তু ইসলামের প্রশংসায় তিনি লিখলেন এই নাম কি বলে, ভেস্তের গান একটা লিখলেন, মোহাম্মদের গান। তো এই মোহাম্মদের গানে কিন্তু তিনি দুই ভাইয়ের কথা আছে, যে বলছে এসো ভাই আসো, চলো পিতার কাছে যাই। তাহলে কি হবে, গোটা পৃথিবীকে আমরা ধরে রাখি অ্যাটলাসের মতো। তাহলে এই পুরুষবাদের কথা ওখানে আছে, জীবন যুদ্ধের কথা ওখানে আছে, এবং যেটা ভেস্তের গান ওখানে আছে, যে
যথার্থ ধর্মাত্মা যদি স্বর্গের ব্যাপারে কিছু বলে তবে মনে হবে তিনি স্বর্গে একদা ছিলেন বিদ্যমান, কোরআনেই আসতে তার সেই শাস্ত্রের অতল স্থপিত সব সংগীত সূত্রের প্রমাণ। তাই তিনি পাঠালেন শাশ্বতের পরিসর থেকে যৌবনের দিক নির্দেশনা খালাচ্ছলে দুরালোক খালাচ্ছলে তাই তিনি শাশ্বতের পরিসর থেকে পাঠালেন যৌবনের দিক নির্দেশনা খেলাচ্ছলে ক্রোড় হৃদয় জোরে ধরে রেখে আমার সকাশে খেলাচ্ছলে ক্রোড় হৃদয় জোরে ধরে রেখে আমার সকাশে একটি অমর স্বাদ, তার কিছু স্বাদ নাই মনে, এবং বেহেশতের প্রতি আমার বিশ্বস্ততা ফিরে আসে এবং সে বিশ্বস্ততা জেনে থাকে যেন বিশ্বস্ততা যেন ডুবে থাকে শাশ্বত চুম্বনে। তো কিন্তু এই ছিলেন এই শোপেনহাওয়ার ছিলেন নেগেটিভ নাস্তিক, মানে তিনি গডে বিশ্বাস করতেন এবং সেই গডকে তিনি বলতেন শয়তান। এবং এই শোপেনহাওয়ারের তত্ত্বই কিন্তু এই জিনিসটা, কিন্তু এর সাথে সাথেই মানে গেটের সাথে সাথেই কিন্তু শোপেনহাওয়ারের মতো নাস্তিক যে উৎপত্তি হয়েছে তা না, ইংল্যান্ডে প্রচণ্ড আস্তিক একজন তৈরি হয়েছে। তাই আমি যে বেহেশতের গান কবিতাটা বললাম, এটি প্রচণ্ড আস্তিকগত কবিতা, জীবনের কবিতা এবং প্রেমের কবিতা। যেমন ঐশ্বর্য ডিভানে 12টা পর্ব আছে, 12টা পর্ব, একটা পর্বের নাম হলো কি বলে প্রেমের পর্ব, একটা পর্বের নাম হলো প্রেমের পর্ব, আরেকটা পর্বের নাম হলো গিয়া প্রেমের পর্ব, আরেকটা পর্বের নাম হলো গিয়া মিউজিক সঙ্গীতের পর্ব, আরেকটা পর্বের নাম হলো গিয়া হাফিজের পর্ব, আরেকটা পর্বের নাম, এরভাবে মানে মিউজিক, প্রেম, পৃথিবীর ভালো ভালো যত টপিকস আছে সবগুলোই কিন্তু জীবনবাদ, এটা কিন্তু গেটের মধ্যে প্রচণ্ডভাবে এসছে। কিন্তু আমরা দেখব যে এই গেটেরই উল্টা তত্ত্ব প্রচার করেছিলেন কে, এই শোপেনহাওয়ার। এবং শোপেনহাওয়ার প্রচণ্ডভাবেই পৃথিবীর সব শ্রেষ্ঠ যে জীবনবাদী কবি বলা হয় সেটা গেটে, এবং পৃথিবীর শ্রেষ্ঠ যিনি খারাপের দিকের কবিতা বলি তিনি হলেন গিয়া মানে কবিতা বলছি যে জীবন দর্শনের কথা যদি আমরা বলি, সেটা হলো গিয়া পৃথিবীর শ্রেষ্ঠ যে খারাপ যে জীবন দর্শন সেটা হলো গিয়া শোপেনহাওয়ার, সেটা হলো শোপেনহাওয়ার। তাহলে এখন আমরা দেখব যে শোপেনহাওয়ারের দর্শন হলো পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ দর্শন হলো গিয়া দুঃখের দর্শন শোপেনহাওয়ার। কিন্তু গেটের আরেক ভক্ত আমরা তিনি প্রায় 45 বছরের ছোট, তিনি হলেন গিয়া গেটের প্রায় দীর্ঘজীবী ছিলেন, তিনি হলেন গিয়া 83 বছর বেঁচে ছিলেন গেটে। যে গেটেকে বুঝতে পারা, গেটের মতো মেধাবী মানুষ, অসাধারণ মেধাবী মানুষ গেটে। তখন আমরা দেখব যে গেটের প্রসঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। গেটের সম্বন্ধে যদি আলোচনা করি তাহলে আমাদের গেটের তত্ত্ব যিনি ইংল্যান্ডে জনপ্রিয় করেছিলেন তিনি কার্লাইলকে বুঝতে হবে, এবং কার্লাইলের শিষ্য এমারসনকে বুঝতে হবে। এমারসনের ডাইরেক্ট শিষ্য ছিলেন তিনি হলেন গিয়া নিটশে। এবং আমরা দেখব যে নিটশে যদি এমারসনের বই সবসময় সঙ্গে রাখতেন, একবার একটা বই তিনি হারিয়ে ফেলেছিলেন, তো এমারসনের ওই বই সাথে তিনি ওই বইটা কিনে নিয়ে এসেছিলেন। তো এমারসনের সব বই তিনি সঙ্গে রাখতেন সবসময়, কে রাখতেন? নিটশে। এবং এই উবারম্যানস তত্ত্ব বা সুপারম্যান তত্ত্বটা কোথা থেকে নিয়েছিলেন এই নিটশে? তিনি কিন্তু এমারসনের ওভারসাউল বা বড় মন বা সুপিরিয়র মন, সুপিরিয়র আত্মা, এই প্রবন্ধ থেকে, এই প্রবন্ধের ফলে উদ্দীপিত হয়ে তিনি সুপারম্যান তত্ত্বটা প্রচার করেছিলেন নিটশে। তাহলে এখন আমরা দেখব যে এই গেটের থেকে গেটের ভক্ত ছিলেন কার্লাইল, আর কার্লাইলের ভক্ত ছিলেন এই এমারসন। তো আমরা এমারসনের ভক্ত ছিলেন নিটশে। কিন্তু এই যে চেইন অফ কমান্ড, এই যে চেইন অফ আনন্দ, চেইন অফ উদ্দীপ্ত দর্শন, সেইটা কিন্তু বাংলায় এখন আসেনি। বাংলায় শোপেনহাওয়ার, নিটশে যে শোপেনহাওয়ার পড়েছিলেন সেই অংশটা পড়েছে খুব প্রচণ্ডভাবেই এসছে। এবং এই যে জীবনদাসের এই কবিতার মধ্যে শোপেনহাওয়ারের প্রভাবটা কী সেটা তো আমি দেখালাম, যে এই নাম কি বল 8 বছর আগের একদিন কবিতায় কিন্তু শোপেনহাওয়ারের প্রচণ্ড প্রভাব আছে। কাজেই ফারদিন নূর পরশ যখন সুইসাইড করে এই নিটশে পড়ে, তাহলে বুঝতে হবে যে নিটশেকে ফারদিন নূর পরশ সেভাবে বুঝতে পারেন নাই, আর বাঙালি অনেকেই বুঝতে পারে না। কাজেই আমরা দেখব যে এই কার্লাইল কী বলেছেন। তো গেটের দুটো কবিতা, গেটের কবিতা একটা বললাম এই যে বেহেশতের গান, তাহলে আমরা দেখব সেখানে ইসলামের প্রচণ্ড প্রশংসা আছে, এবং আল্লাহ নবী যে পৃথিবীতে যৌবন নিয়ে আসছে সে কথাটা তিনি বলছেন। এবং এই ওস্টাচিডার ডিভান কাব্যগ্রন্থ থেকে এই মোহাম্মদের গান কবিতাটা, এই বেহেশতের গান কবিতাটা নেওয়া হয়েছে। এবং সেইখানে কিন্তু তার ব্যাখ্যায় কিন্তু গেটে ঠিকই বলেছিলেন যে
গেটে বলেছিলেন যে নাম কি বলে, ইসলাম পৃথিবীতে পবিত্রতা এবং উদ্দীপনার সমন্বয় ঘটেছিল বলেই ইসলাম অ্যাটলাস। তাহলে এই অ্যাটলাস মানে কি, বিশ্বসত্তার ভান বহন করার এই যে ক্ষমতা সম্পন্ন টাইটান, যে কিনা হাত দিয়ে আকাশ পড়েছিল সে ধরে রাখছে, তো বিশ্ব সভ্যতা ধরে রেখেছে ইসলাম। তাহলে এই ইসলামের আশাবাদ কিন্তু গেটের মধ্যে প্রচণ্ডভাবেই ছিল। এবং এই কার্লাইল তার চার্টার রিসার্চার্স বইতে বললেন, গেটের শিষ্য তিনি ইংল্যান্ডে গেটের বই অনুবাদ করেছিলেন, আর জার্মান দর্শন শিলারের জীবনী তিনি লিখেছেন। তাহলে এখন আমরা দেখব যে গেটের চার্টার রিসার্চার্স বইয়ে তিনি বলতেছেন, এই কার্লাইল, যে মানব জীবনে দুইটা তার আছে, একটা তার হলো এটার্নাল ইয়া, আর একটা হলো এটার্নাল নো। তাহলে এই যে একটা তার বা একটা সুর, আরেকটা তারে আরেকটা সুর, তো এই এটার্নাল ইয়ার সুরটা হলো গিয়া যে মানুষের অ্যাঞ্জেলিক সুর, গডের সুর, এটাতে মানুষ জীবন পক্ষে, আর ইটার্নাল নো হলো গিয়া যে মানুষের দুঃখ, মানুষের বেদনা। তো এটার্নাল নো থেকে এটার্নাল ইয়েতে উত্তীর্ণ হওয়াই মানুষের জীবনের লক্ষ্য। তো এই যে প্রচণ্ড একটা আস্থা, প্রচণ্ড একটা আস্থার জায়গা তিনি তৈরি করলেন কে, কার্লাইল। তো এই কার্লাইলের এই তত্ত্ব কিন্তু বাংলায় কেউ এখনও আনেনি। ফলে এই যে আমরা এটার্নাল নোয়ের তত্ত্বটা, যেমন আমরা এখানে বলতে পারি যে এই এটার্নাল নোয়ের কথা কে বলছেন, শোপেনহাওয়ার। আর এটার্নাল ইয়ার কথা বা ইয়েসের কথা কে বলছেন, গেটে। তো শোপেনহাওয়ার গেটের থেকে গেটে উত্তীর্ণ হওয়াই জীবনের লক্ষ্য। তাহলে এই যেমন এমারসন কিন্তু যখন তার 1829 সালে তিনি বিয়ে করেছিলেন, 1831 সালে তার ওয়াইফ মারা গেল, আর তারপরে তিনি তার চাকরিতে রিজাইন দিয়ে তিনি চলে গেলেন। প্রচণ্ড দুঃখ হচ্ছে, তার মন খারাপ ছিল। তিনি ইউরোপের বিভিন্ন জায়গায় তিনি ঘুরলেন, কিন্তু তিনি ইউরোপ ঘুরে ঘোরার শেষ পর্যায়ে তিনি তার গুরু, যাকে তিনি অনেক জ্ঞানীগুণীর সাথে ইউরোপের মিশলেন, আমেরিকান এমারসন, কিন্তু রেলফোর্ড এমারসন, কিন্তু তিনি তার গুরুকে খুঁজে পেলেন কোথায়, ওই নাম কি বলে, যে চেলসির যে ঋষি, তিনি হলেন গিয়া এমারসনকে তিনি গুরু হিসাবে পেলেন, এবং এমারসনই কিন্তু তাকে জীবনের আশাবাদ দিল। তাহলে এই যে ইটার্নাল নো থেকে ইটার্নাল ইয়েসে উত্তীর্ণ হওয়া, এটা কিন্তু প্রচণ্ড আশাবাদী। এবং সেখান থেকেই তিনি এমারসন নিজেও কিন্তু আমেরিকান স্কলার প্রবন্ধটা লিখলেন, এবং তারপরে দ্য পোয়েট তার লিখলেন, তারপরে লিখলেন নাম কি বলে, সেলফ রিলায়েন্স, সবগুলোই কিন্তু প্রচণ্ড আশাবাদী। তারপর ওভারসাওয়েল প্রবন্ধ লিখলেন। প্রত্যেকটাই কিন্তু এমারসনের কবিতাগুলো না পড়লে পরে জীবনে আশাবাদ হতেই পারে না। এবং এগুলো কিন্তু সবই পড়েছিলেন ইকবালের প্রভাবে মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী জেলে ছিলেন, তিনি এই এমারসনের আরেক শিষ্য ছিল হেনরি ডেভিড থরো। তো এই হেনরি ডেভিড থরোই কিন্তু এই নাম কি বলে, এই যে প্যাসিভ রেজিস্ট্যান্সের কথা বলছিলেন। হেনরি ডেভিড থরোই কিন্তু মানে ইসের বিরুদ্ধে প্রস্তাব রেখেছিলেন, সেটা হলো গিয়া মানে এই মেজরিটির বিরুদ্ধে তিনি কথা বলতে চেয়েছিলেন, এবং তিনি দাসপ্রথার প্রচণ্ড বিরোধী ছিলেন হেনরি ডেভিড থরো। তাহলে আমরা দেখব যে এই যে মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক উইজডম, তার পিছনে তার কিন্তু মানে প্রচুর সাহিত্য পড়া ছিল। তিনি হেনরি ডেভিড থরো পড়তেছিলেন, কিন্তু বাংলা সাহিত্যে কেউ হেনরি থরো নিয়ে আলোচনা করেনি, বাংলা সাহিত্যে কেউ কার্লাইল নিয়ে আলোচনাই করেনি, বাংলা সাহিত্যে কেউ এমারসন নিয়ে আলোচনাই করেনি। এই যে সুধীন্দ্রনাথ দত্ত, তা বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, এই যে একদল লেখক, কিন্তু একদল কেউই কিন্তু এই যে প্রচণ্ড আশাবাদী অংশগুলো বাংলা সাহিত্যে আলোচনাই করেননি। এর ফলে বাঙালি মহাত্মা গান্ধীকেও বুঝে না, বাংলা উত্তর ভারতের রাজনীতিকেও বুঝে না, বাঙালি আশাবাদও বুঝে না, বাঙালি লিরিসিস্টরা সুইসাইড করে, পুলক বন্দ্যোপাধ্যায় সুইসাইড করে, বাঙালি মানে যেমন এই সে একটা কথা আছে যে মানে কোনো দেশে গেলে তুমি ভালো অংশটা নিয়ে এসো, কিন্তু বাঙালি ইউরোপের খারাপ অংশটা এমনভাবে নিয়ে এসছে যে পুলক বন্দ্যোপাধ্যায় সুইসাইড করেছে। তারপরে এখন আমরা দেখবো যে আর বাঙালি রাজনীতি সচেতন হয়নি, ধর্মীয় সচেতন হয়নি, এবং বাঙালি কিন্তু যে অনেকেই কিন্তু এই পাকিস্তান প্রশ্নটা বুঝেও না, যে এখানে এই রুশোর কী ভুল হয়েছিল এটাও বুঝে না। যেমন সর্দার ফজলুল করিম একটা বই লিখে ফেলেছিলেন, যে সর্দার ফজলুল করিম সিরাজুল ইসলাম চৌধুরী, এই দুজন একজন লিখেছিলেন যে রুশো যাকে আমি ভালোবাসি। অথচ পাকিস্তান প্রস্তাবটা হয়েছিল রুশো এবং লুথারের যে রাজনৈতিক অ্যানার্কি এবং ধর্মীয় যে অ্যানার্কি। রুশো রাজনৈতিক অ্যানার্কি প্রচার করেছেন, রাজনৈতিক বিশৃঙ্খলা,
এবং লুথার ধর্মীয় বিশৃঙ্খলার কথা প্রচার করেছেন। এই দুই বিশৃঙ্খলার বিরুদ্ধে পাকিস্তান ছিল একটা ডিসিপ্লিন রাষ্ট্র শৃঙ্খলা রাষ্ট্র। উত্তর ভারতেও কিন্তু ইকবাল প্রচণ্ড জনপ্রিয়, দক্ষিণ ভারতেও প্রচণ্ড জনপ্রিয়। তাই উত্তর ভারত দক্ষিণ ভারত পাকিস্তানের শৃঙ্খলা প্রচণ্ডভাবেই বিরাজমান। কিন্তু বাংলাদেশি নজরুল কিন্তু এই লুথারকেও বুঝেন নাই, পাকিস্তান প্রস্তাবটাকেও বুঝেন নাই, ফলে তিনি বিদ্রোহী কবিতা লিখছেন। এবং বাঙালি কিন্তু এখনও বিদ্রোহী, যেমন বাংলাদেশে এখন বিদ্রোহ তত্ত্ব খুব প্রচণ্ডভাবে জনপ্রিয়। কাজেই কিন্তু নজরুল প্রতিমুহূর্তেই ইকবালকে বোঝার চেষ্টা করেছেন, ফলে আমরা ইকবালকে আমরা দোষও দিতে পারি না। কাজে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু বাঙালি জাতির মানে এই যে ডিসিপ্লিনের কথা, দুর্বার কি কান্তার মরু দুস্তর পারা, এইগুলো কিন্তু ইকবালের প্রভাবে লেখা। যে কি ইকবালের একটা কবিতা আছে ধরনের, যে কাজেই নজরুলের মধ্যে কলকাতার কিছু বিষও আসছে আর উত্তর ভারতের কিছু অমৃতও আসছে। কাজেই আমাদের এইটা বুঝতে হবে যে ইউরোপে বিষ আছে, অমৃত আছে। পাঞ্জাব যদি অমৃত নিয়ে আসে, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই বুদ্ধদেব বসু, সুধীন দাস দত্ত, অমিত চক্রবর্তী, বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায় এরা কিন্তু বিষই নিয়ে আসছেন। এবং তার ফলে কী হচ্ছে, বাংলার যারা লিরিসিস্ট রাইটার তারা সুইসাইড করতেছে। এবং বাঙালি কিন্তু আজও থমাস কার্লাইলকেও বুঝতেছে না, এমারসনকেও বুঝতে পারছে না, হেনরি ডেভিড থোরোকেও বুঝতে পারতেছে না। কাজেই বাঙালি আমার এই লেখার পরে যদি আমার এই বক্তৃতার পরে যদি এমারসন পড়তে শুরু করে, থমাস কার্লাইল পড়তে শুরু করে, তারপরে হেনরি ডেভিড থোরো পড়তে শুরু করে, মহাত্মা গান্ধী পড়তে শুরু করে, তাহলে কী হবে, যে বাঙালি রাজনৈতিকভাবে সফল হবে, দার্শনিকভাবে সফল হবে। তখন বাঙালি কী হবে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে এবং কোনো লিসে সুইসাইডও করবে না। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ক্লিক করুন। ধন্যবাদ।